ঠিক ৮টা বাজতেই শামসুল মিয়া বাইরে এসে দাঁড়ালো। গত ১ সপ্তাহের প্ল্যান। আজকের রাতটায় বৃষ্টি হয়ে আরামদায়ক ঠান্ডা ছড়িয়েছে। রজব আলী নিশ্চয়ই ওর কচি বউটাকে চটকাচটকির পর আয়েশ করে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। দেখ বাবা দেখ, এরকম একটা জিনিস ঘরে থাকলে মাথা কারই বা ঠিক থাকে। শামসুলেরও নেই, কারণ অপূর্ব সুন্দরী শেফালিকে দেখার পর থেকেই প্রচণ্ড এক অবসেশনের মধ্যে চলে গিয়েছে সে। আজকের রাতটার অপেক্ষাতেই ছিল শামসুল। আজ সে শেফালিকে, মানে রজবের ওই বউটাকে নেবে। মাস দুয়েক আগে রজব যখন বিয়ে করে গ্রামে ফিরল, তখন অন্যদের মতন শামসুলও গিয়েছিল নতুন বউ দেখতে। আর সেটাই তার কাল হয়েছে। শেফালিকে দেখে ইস্তক তার মাথা পুরোপুরি বিগড়ে গিয়েছে। খেতে পারে না, ঘুমাতে পারে না, কোনো কাজ অবধি করতে পারে না। জ্বরতপ্ত রোগীর মতন সে শুধু কল্পনা করে গিয়েছে শেফালিকে। অবশেষে এই ১ সপ্তাহ আগে শামসুল নিশ্চিত বুঝতে পেরেছে, শেফালিকে অন্তত একবার নিজের করে না পেলে সে আর সুস্থ মনুষ্য জীবন কাটাতে পারবে না। আর এর জন্য যা করা দরকার সেটা করতে শামসুল প্রস্তুত। কিন্তু শেফালিকে পেতে হলে আগে রজবকে সরাতে হবে। তাই রজবকে সরানোর জন্য গত ৭টা দিন সে গোপনে অনুসরণ করে গেছে। গত পরশু ছিল হাটবার। সেখানে আরাধ্য খবরটা পায় শামসুল। আজ রজব আলী শহরে যাবে নতুন বউয়ের কি সব ফরমাস আছে সেসব কিনতে। গল্প করছিল রজব আব্বাসের সাথে। বউকে একা রেখে শহরে যেতে যে মন চাইছে না, সে কথাও বলেছিল সে। আরে, এরকম আগুন ঘরে থাকলে কি কোথাও যাওয়ার ইচ্ছে হয়? একটু পাশেই দাঁড়িয়ে শুনতে শুনতে ভাবছিল শামসুল। আর তখনই তার মাথায় বুদ্ধিটা আসে। শহরে সে বার কয়েক গিয়েছে, জানে ফিরতে বেশ রাত হয় যদি না বেলাবেলি বেরোতে না পারা যায়। এটাই তার সুযোগ। যতক্ষণে রজব আলী বাড়ি ফিরবে ততক্ষণে সে শেফালি বিবির সাথে তার কাজ হাসিল করে ফেলবে। আজ সেই দিন। দুপুরে খেয়ে দিয়ে রজব আলী যখন বাস রাস্তার দিকে যাচ্ছে, তখন বাঁশবাগানের মধ্যে শামসুলের সাথে তার দেখা হয়। দুজনেই কুশল বিনিময় করে যে যার পথে চলে গিয়েছে। এখন রাত ৮টা বাজতেই শামসুল বেরিয়ে আসে ঘর থেকে। গ্রামে রাত ৮টা মানে নিশুতি রাত। শামসুলের সাথে আছে একটা টর্চ আর চকচকে ধারালো আধ হাত লম্বা ছুরি। বেড়া কেটে সে ঢুকবে। শেফালি নিশ্চয়ই তখন রান্নায় ব্যস্ত থাকবে। প্ল্যান মাফিকই হলো সব। রজবের শোবার ঘরে যখন শামসুল ঢুকেছে, শেফালি তখন সত্যিই রান্নাঘরে। গামছা দিয়ে মুখ চেপে তাকে কাবু করতে শামসুলের মোটেও কষ্ট হয়নি। শেফালি শুধু সারাক্ষণ হাত পা ছুড়ে গোঁ গোঁ করে গেছে, কিন্তু শামসুলের পাশবিক বন্ধন এক চুলও দুর্বল করতে পারেনি। এরপর যা হবার তাই হলো। পরের আধ ঘন্টা শামসুল আর মানুষ ছিল না। রজব আর শেফালির খাটের উপরে উন্মাদনা যখন শান্ত হয়েছে, ততক্ষণে সর্বনাশ যা ঘটার ঘটে গেছে। মুখে গোঁজা গামছা শ্বাসনালীতে ঢুকে শেফালি দমবন্ধ হয়ে মরে গিয়েছে। এতক্ষণে লাশ দেখে শামসুলের সম্বিত ফেরে। হায় হায়, এ কি হয়ে গেল? একেবারে খুনই করে ফেললো। মেয়েটাকে মেরে ফেলার তো কোনো প্ল্যান ওর ছিল না। এখন কি করা যায়? চটপট মাথায় বুদ্ধি খেলে যায় শামসুলের। গ্রামে ঢুকবার রাস্তার পাশেই এই গ্রামের কবরস্থান। উত্তর দিকটা আগাছা আর ঘন ঝোপঝাড়ে ভরা বলে সেদিককার কবরগুলো অনেক পুরনো আর ভেঙে চুরেও গিয়েছে। সেদিকটায়
কেউ যায় না বড় একটা। তাহলে ওইখানেই শেফালির লাশটা গুম করে ফেলতে হবে। যেই ভাবা সেই কাজ। শামসুল শেফালির বিবস্ত্র মৃতদেহটাকে চাদরে জড়িয়ে চুপিসারে হাঁটা দেয়। মিনিট 40-এর মধ্যেই সে তার অভীষ্ট স্থানে পৌঁছে গেল। এবার খুব পুরনো একটা কবর খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেই শামসুল যা চাচ্ছিল ঠিক সেরকমই একটা ভাঙাচোরা কবর দেখতে পেল। ভাগ্যক্রমে আজ রাতে আকাশে মেঘ থাকলেও চাঁদও আছে। আকাশটা তাই বেশ আলো দিচ্ছে। দেখতে তেমন কোনো অসুবিধাই হয় না শামসুলের। এত রাতে কবরস্থানে কেউ আসারই সাহস করবে না। তাও একা একা এরকম একটা কাজ করা শামসুলকে অসম সাহসী বলতে হবে। কাঁধে একটা লাশ নিয়ে সেই নিশুতি রাতে ভয়াবহ জায়গাটায় দাঁড়িয়ে, তার উপর ঘটনার উত্তেজনায় তার সমস্ত ভয় ভীতি উবে গেছে। রজবের বাড়ি থেকেই কোদালখানা সে সংগ্রহ করে এনেছিল। লাশটাকে পাশে নামিয়ে রেখে সে ঝপাঝপ কোদাল চালায়। মিনিট 15-এর মধ্যেই প্রয়োজনীয় গভীরতাটা পেয়ে যায়। শেফালির লাশটাকে ভালো মতো মাটি চাপা দিতে তার আরো মিনিট 15 সময় লাগে। সারা গা কাদায় মাখামাখি হয়ে গেছে। আশপাশ থেকে কয়েকটা ঝাঁকড়া ঝোপ কেটে এনে কবরটার ওপর এমনভাবে বিছিয়ে দিল শামসুল যে দিনের বেলাতেও কারোর ঘুণাক্ষরেও মনে হবে না এখানে একটা অপরাধকে লুকিয়ে রাখা হয়েছে। কাজ শেষ হবার পর শামসুল মনে মনে নিজেই নিজেকে বাহবা দেয়। একদম নিখুঁত কাজ। কিন্তু ভাগ্যটা এতক্ষণ তার পক্ষে থাকলেও ফেরার পথে গোলমাল শুরু করে। আগেই বলেছি, কবরস্থানের পাশ দিয়ে গ্রামে ঢুকবায় আর বের হবার পথ। শামসুল যখন সেই রাস্তায় এসে দাঁড়িয়েছে ঠিক তখনই অত্যন্ত কাকতালীয়ভাবে রজব আলীর মুখোমুখি পড়ে গেল। টর্চের আলো গায়ে পড়তেই রজবের মুখ থেকে বিস্ময়সূচক ধ্বনি বেরিয়ে আসে। আরে শামসুল ভাই, এই রাইতের বেলা প্যাক মাইকা কইতে আইলা তুমি? গোরস্থানে ঢুকছিলে নাকি? বিষয়টা কি? ঠিক সেই মুহূর্তেই শামসুলও তার উত্তর ঠিক করে নেয়, কিন্তু উত্তরটা সে মুখে দেয় না। আগেই দেখে নিয়েছে রজব আলীর পিঠে একটা গাঁটরি, আর সে একা। দু হাতে সে গাঁটরি সামলাচ্ছে। এই তো একটা কাম আছিল। এই কথা বলতে বলতেই সে রজবের কাছে পৌঁছে যায়। এরপর বিন্দু মাত্র দেরি না করে পেট বরাবর ধারালো ছুরিটা এপাশ থেকে ওপাশে চালিয়ে দেয়। ততক্ষণে আরেক হাতে সে রজবের গলা চেপে ধরেছে। কেমন একটা চামড়া ফাড়ার ভড়াৎ শব্দ হয়ে রজবের পেটটা হাঁ হয়ে ভেতরের নাড়িভুড়িগুলো থপ করে বেরিয়ে আসে। রজব আলী এক শব্দ করে দুহাতে নিজের পেট চেপে ধরে। গলা দিয়ে কোনো শব্দ বেরোবার উপক্রম রাখেনি শামসুল, কিন্তু এটাও সে বুঝতে পারে যে এভাবে রজবকে রাস্তার উপরে ফেলে যাওয়া ঠিক হবে না। মরবার আগে সে চিৎকার করবেই, আর যদি নাও চিৎকার করে তো সকালবেলায় তার লাশ আবিষ্কৃত হবেই। তাই শামসুল এরপর আরেকবার ছুরি চালিয়ে রজব আলীর গলাটা দুভাগ করে দেয়। মাথাটা প্রায় আলগা হয়ে যায় তীক্ষ্ণদার ছুরির পোঁচে। মৃত্যুকালীন শ্বাস নেবার প্রাণান্তকর চেষ্টায় রজবের ফুসফুস ফাঁক হয়ে যাওয়া শ্বাসনালী দিয়ে ঘ্যাড় ঘ্যাড় শব্দ করে শেষ বাতাসটুকু বের করে দেয়। আর সেই সাথে ছিটকে আসে ঝলকে ঝলকে রক্ত। প্রায় গোসল করিয়ে দেয় শামসুলকে। পরের দিন ঠিক তাই হলো, যেরকমটা শামসুল ভেবে রেখেছিল। দুপুর নাগাদই লোকে টের পেয়ে গেল যে রজব আলী ঘরের বেড়া কাটা, আর দুজনেই লাপাত্তা। খোঁজাখুঁজি, পুলিশ, কিছুই বাদ রইল না। অদ্ভুত ব্যাপার, বিকেল নাগাদ সব শান্ত হয়ে গেল। পুলিশ কয়েকজনের সাক্ষ্য আর কয়েকজনকে জেরা করে ফিরে গিয়েছে। সেই ভিড়ের মধ্যে শামসুলও ছিল।
তার শুধু মনে হচ্ছিল মানুষ খুন করা কত সোজা, তাও আবার একটা না, দুইটা। একটাই আফসোস, শেফালির ওই স্বর্গীয় শরীরটা আর একবার ভোগ করা হল না। যাকগে, একবার যে পেয়েছে সেটাই বা কম কি। মাসখানেক পেরিয়ে গেছে। ততদিনে শামসুলের তো বটেই, গ্রামবাসীর মন থেকেও ঘটনাটা মুছে গিয়েছে। সেদিন শামসুল গিয়েছিল 2 গ্রাম পার হয়ে হাটে। অনেক কিছু কেনাকাটা করে যখন সে গ্রামের ফিরতি পথ ধরেছে, ততক্ষণে বর্ষার মেঘলা বেলা গড়িয়ে গিয়েছে পশ্চিমে। তাতে কি, আজ হাটের কাজ ভালোই হয়েছে তার। এর ওপর ফুলির ঘরে ঘণ্টা 2 বড়ই আনন্দে কেটেছে। এই জন্যই তো বেলাটা পড়ে এলো, তা না হলে সন্ধ্যার আগেই সে গাঁয়ে পৌঁছে যেত। পিঠের ওপর বস্তাটা চাপিয়ে মনের সুখে শীষ দিতে দিতে পথ চলতে লাগলো শামসুল। এরই মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি আবার শুরু হয়েছে। এক হাতে ছাতা, আরেক হাতে বড়সড় পুঁটুলি নিয়ে সে যখন গাঁয়ে ঢুকবে, ততক্ষণে ঘন অন্ধকার নেমে এসেছে। চেনা পথ, তাও মাঝে মাঝে টর্চ জেলে দেখে নিচ্ছিল রাস্তার খানাখন্দ। একটা বাজ পড়ল দূরে। জোরে পা চালাতে গিয়েই অঘটনটা ঘটল। ধড়াম করে আছাড় খেয়ে পড়ল সে রাস্তার ওপর। আর তাতেই টর্চ আর পোঁটলা ছিটকে পড়েছে চারপাশে। কিছুক্ষণ হলো আবার জোরে বৃষ্টি নেমেছে। সেই পানির তোড়ে রজবের রক্ত ভেসে যায় এদিক ওদিক। শামসুলের শরীরেও রক্ত লেগেছে। জোরে জোরে ঘষে সে ধুয়ে ফেলে যতটুকু পারে। ইতোমধ্যে থেমে গেছে রজব আলী ছটফটানি। তারপর তার ভাগ্যে তাই জোটে যা জুটেছে তার বউ শেফালির ভাগ্যে। আবারও সেই কবর, আবারও গর্ত। এবার একই কবরে 2টো লাশকে ভালোভাবে পুঁতে সারা গায়ের রক্ত পুকুরে ধুয়ে যখন শামসুল নিজের বাড়িতে এসে ঢোকে, তখন ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। বুদ্ধি করে শামসুল কবরস্থানের একদম দূরতম প্রান্তের একটা কবর বেছে নিয়েছিল। ওই অংশটা প্রায় পরিত্যক্ত। আগে ওই জায়গাটায় কবর দিত লোকে। আস্তে আস্তে ভরাট হয়ে যাওয়ায় কবর দেওয়ার জায়গাও সরে আসে রাস্তার কাছাকাছি। এদিকে সুযোগ পেয়ে লাশ পচার সারে ওই জায়গাটা অতি দ্রুত ঘন জঙ্গলে ছেয়ে গিয়েছে। ওখানে এখন কবরের চিহ্নই তেমন নেই। লোকে কদাচিৎ পা রাখে ওই আশাওড়া জঙ্গলের মধ্যে। শামসুল তাই অনেকটাই নিশ্চিহ্ন বোধ করে। বাড়ি ফিরে নিজের বিছানায় বসে এতক্ষণে ধাতস্থ হয় শামসুল। যা ঘটে গেল ঠান্ডা মাথায় সেটা ভাবতে বসে। অনেক ভেবে সে স্থির সিদ্ধান্তে পৌঁছায়। ঘটনার সাথে তার যোগাযোগ বের করা অসম্ভব। অবিশ্রান্ত বৃষ্টিতে সমস্ত চিহ্ন মুছে গেছে এতক্ষণে। গ্রামের লোক কালকে জানবেই যে রজব আর তার বউ নিখোঁজ। নিশ্চয়ই তারা পুলিশে খবর দেবে। তবে পুলিশের বাবারও সাধ্য নেই লাশের হদিস বের করার। আর পুলিশেরই বা অত গরজ হবে কেন? রজব আলী তো গ্রামে অহংকারী আর দুর্মুখ বলেই পরিচিত ছিল। কোনো বন্ধুও তেমন ছিল না। তাই তার অন্তর্ধানে গ্রামের লোকের খুব বেশি লাফালাফি করার কথা না। আর কেই বা যাবে পুলিশের কাছে সাক্ষ্য দিতে? সবাই জানে বাঘে ছুলে 18 ঘা, আর পুলিশ ছুলে যে কত ঘা তা গুণে শেষ করা যাবে না। গাঁয়ের লোকের তাই অত সাহস বা গরজ কোনোটাই নেই। এইসব ভেবে টেবে মোটামুটি নিশ্চিন্ত মনে ঘুমাতে যায় শামসুল। ছোট্ট দুর্ঘটনা দুটো বাদ দিলে এতদিনের আশা পূরণ করতে পেরে সে যে প্রশান্তিটুকু পেয়েছে, সেটা ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল
শামসুল মিয়া। পরের দিন ঠিক তাই হলো, যেমনটা শামসুল ভেবে রেখেছিল। শামসুল উঠে দাঁড়িয়ে ঠাহর করতে চেষ্টা করে জিনিসগুলো গেল কোথায়। এর মধ্যেই আরেকবার বাজ পড়ল আকাশ চিরে, আর সেই ক্ষণিকের আলোয় সে দেখতে পেল সামনে প্রায় গজ বিশেক দূরে একজন মানুষ দাঁড়িয়ে আছে, হাত দুটো পেটের কাছে জড়ো করা, কি যেন একটা ধরে দাঁড়িয়ে আছে। শামসুল এবার কিছুটা এগিয়ে যায়, একটা হাঁকো দেয়, ও ভাই, আলো আছে? কিন্তু কোনো উত্তর পায় না। এরই মধ্যে তার পায়ে টর্চটা এসে ঠেকে। যাক পাওয়া, বাঁচা গেল মনে করতে করতে শামসুল আলোটা জ্বালায়, আর তখনই আবিষ্কার করে যে লোকটা ঠিক তার সামনে দাঁড়িয়ে। মাথাটা উল্টো দিকে ঝুলে আছে, তাই গলার ফাঁকটা দিয়ে কালো শ্বাসনালীটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর লোকটা দু হাতে যা ধরে আছে সেটা হলো তার পেটের ভেতর থেকে পেঁচানো দড়ির মতো বেরিয়ে আসা এক রাশ নাড়িভুঁড়ি। বৃষ্টির পানিতে কচলে কচলে সে ধুচ্ছে সেটাকে। ধুতে ধুতেই সেই দু ফাঁক হওয়া শ্বাসনালী থেকে ঘড়ঘড়ে শব্দগুলো ছিটকে আসে। শামসুল ভাই, বড়িগুলান কই তুই কন্ত? এত কাদা মাখায়া দিছিলেন, অহন পরিষ্কার করবার পারি না, একটু ধরবেন? অব্যাখ্যাত আতঙ্কে ততক্ষণে শামসুলের পুরো শরীর পক্ষাঘাতগ্রস্তের মতন হয়ে গিয়েছে। টর্চ খসে পড়েছে হাত থেকে। এ তো সেই রজব আলী। আর ঠিক সেই মুহূর্তেই তার পাশে এসে দাঁড়ায় ফুলে ঢোল হয়ে যাওয়া একটা নারী দেহ, সম্পূর্ণ উলঙ্গ। আর চোখের পলকে সেই নারী দেহটি আলতো করে একটা গামছার ফাঁস পরিয়ে দেয় শামসুলের গলায়। সেই গামছাটা যেটা দিয়ে শামসুল শেফালির মুখ বেঁধেছিল। ফাঁসটা টান টান হতেই শামসুলের শরীর ছটফটিয়ে ওঠে একটু বাতাসের জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রজবের লম্বা নখওয়ালা পচে যাওয়া হাত দুটো নিজের নাড়ি ভুড়ি ছেড়ে বাড়িয়ে দেওয়া হয়েছে শামসুলের দিকে। আকাশ চিরে আর একটা বাজ পড়ল। শেফালি ঠেলে বেরিয়ে আসা আধপোচা চোখ দুটো ঝুলছে। মৃতদেহটা তার মুখটা বাড়িয়ে দেয় শামসুলের গলার দিকে। পরদিন সকালে গ্রামবাসীরা আবিষ্কার করে শামসুলকে। আসলে বলা ভালো, শামসুলের বিকৃত মৃতদেহটাকে। পেটটাকে কেউ যেন ছিঁড়ে ফেলে নাড়ি ভুঁড়িগুলো টেনে টেনে বের করে রেখেছে। গলাটা থেকে প্রায় আলগা হয়ে ঝুলছে মাথাটা। কিছুই নেই গলার জায়গাটায়, যেন একটা হিংস্র জানোয়ার কামড়ে খেয়েছে শ্বাসনালীটা। পাশেই পড়ে আছে একটা পুরনো গামছা। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, দুজোড়া পায়ের ছাপ মৃতদেহের পাশ থেকে শুরু হয়ে কবরস্থানের দিকে মিলিয়ে গিয়েছে। ছাপের গভীরতা আর আকার দেখে বোঝা যায় একটা পুরুষের, অন্যটা নারীর। হতভম্ব গ্রামবাসী আবার পুলিশে খবর দেয়। খুনি খুঁজতে এবার পুলিশ জোর তদন্ত শুরু করে। একমাত্র ক্লু গামছাটা, যেটা গ্রামবাসীর সাক্ষ্যে জানা গিয়েছে যে সেটা মৃত ব্যক্তিরই ছিল। পায়ের ছাপ দুটো পুলিশ আসা পর্যন্ত হালকা হয়ে গিয়েছিল, তাও সে দুটো কিছু দূর গিয়েই ঝোপের মধ্যে মিলিয়ে গিয়েছে। পুলিশের পক্ষে আর ট্রেস করা সম্ভব হয়নি। পুলিশ এই রহস্যর এরপর আর কোনো হদিশই খুঁজে বের করতে পারেনি।